দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের বিশেষ আয়োজন 1971 সালের এই দিনের যারা বিজয়ের নায়ক তাদের স্মৃতিকথা অনুষ্ঠানে। সাথে আছি আমি শফিক আহমেদ। দর্শক আপনারা জানেন যে 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত রণাঙ্গনে যারা জীবন বাজি রেখে এই জাতির এই বাংলাদেশ যারা স্বাধীন দেশ হিসেবে উপহার দিয়েছেন তাদের আমরা ধারাবাহিকভাবে রণাঙ্গনের নানা স্মৃতি নিয়ে আমরা অনুষ্ঠানে যুক্ত ছিলাম। তারই ধারাবাহিকতায় আজ 1971 সালের এই 16 ডিসেম্বরের দিন অর্থাৎ বিজয়ের দিন, এই বিজয়ের দিনে আমরা আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান যারা যুদ্ধ করে আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন, সেই রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা। এবং একই সাথে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবং তাদের আমরা সম্মান জানাই। 30 লক্ষ মা বোনের ইজ্জত এবং একই রকমভাবে যারা রণাঙ্গনে যুদ্ধ করতে গিয়ে এই স্বাধীন দেশ প্রতিষ্ঠা করতে গিয়ে যারা বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং সম্মান জানিয়ে দর্শক আমরা আলোচনায় যুক্ত হতে চাই, আলোচনা শুরু করতে চাই। আজ আমাদের একাত্তর টেলিভিশনের এই 71-এর যারা মহান নায়ক যারা উপহার দিয়েছেন, যারা এখনও বেঁচে আছেন তাদের স্মৃতি অনুষ্ঠান আমরা শুনব। আমাদের স্টুডিওতে একাত্তর টেলিভিশন স্টুডিওতে উপস্থিত আছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা জনাব ইশতিয়াক আজিজ উলফাত। তিনি এখনও আমাদের স্টুডিওতে এসে পৌঁছেননি, অথবা খানিকক্ষণ পরেই তিনি স্টুডিওতে যুক্ত হবেন। এর বাইরে আমাদের সাথে আছেন স্টুডিওতে বীর মুক্তিযোদ্ধা এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে আরেকজন জিল্লুর রহিম দুলাল। আপনাকে স্বাগত আমাদের একাত্তর টেলিভিশন স্টুডিওতে। একই সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এই জাতির আরেকজন শ্রেষ্ঠ সন্তান ধর্মদর্শী বড়ুয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশন স্টুডিওতে। এবং এই পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে যুক্ত আছেন, লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজউদ্দিন ভূঁইয়া। আমরা শুরুতেই জিল্লুর রহিম দুলাল আপনার কাছে আসতে চাই যে 1971 সালের 26শে মার্চ বা তার আগে আপনি কিভাবে রণাঙ্গনের সেই যুদ্ধে যেখানে আপনি শহীদ হতে পারতেন, আজকে সেই বিজয়ের দিন যা 1971 সালের 16 ডিসেম্বর আপনারা উদযাপন করেছেন, আজকে 54 বছর পার হলো, সেই সময়কার ঘটনা প্রবাহের খানিকটা আপনি আলোকপাত করেন। 71-এর আমি এর আগে থেকে বলছি, 71-এর সময় আমি তখন পাকিস্তানে একটি পত্রিকাতে কাজ করতাম, সাংবাদিকতা করতেন। হ্যাঁ, লাহোরে। কত বছর বয়সে? আমি একদম টিনেজার, ম্যাট্রিক পাস করে এখান থেকে চলে গেছি লাহোরে। ওখানে গিয়ে আমার ফটোগ্রাফির প্রতি আমার সাংঘাতিক একটা নেশা ছিল, তো এক্সপিরিয়েন্স কিছুই ছিল না। পত্রিকাতে গিয়ে বলার পরে ওখানে আমাকে জাস্ট নবিশ হিসাবে আর কি জয়েন করতে বলে, তো ওখানে ছিলাম। ওখান থেকে আপনার নভেম্বরে যে ঝড় হলো পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তানে, সে সময়ে আমি আপনার ইন্টুরিয়াজে ছিলাম নেপালে। নেপাল থেকে একটা তখন ইয়াহিয়া খান ওখানে নেপালে, এবং ইয়াহিয়া খান এখানকার সঠিক খবর নেওয়ার জন্য তার একজন ব্রিগেডিয়ারকে হেলিকপ্টারে করে ঢাকা পাঠায়। আমি ওই হেলিকপ্টারে চলে আসি, এবং এই যে আমাদের তখন যে ঝড় হয়, সেই ঝড়ের নভেম্বর মাসে ছবি টবি, উল্লেখযোগ্য ছবি যদি আপনি বলেন যা দেশের গণমাধ্যম অথবা বিদেশের গণমাধ্যমে প্রচার হয়েছিল বা প্রকাশিত হয়েছিল, সেগুলি তো আছেই। ওই আমি ওই সময়কার কথা বলছি, ওই সময় থেকে অ্যাকচুয়ালি আমার আরম্ভ এখানে। তারপর আমি আর লাহোরে ফিরে যাইনি, ঢাকাতে আমি নওয়াব বখতের সাথেই ছিলাম। তো এর পরবর্তী পর্যায়ে যে অসহযোগ আন্দোলন বা যাই আরম্ভ হলো, এর সাথে পুরো প্রক্রিয়ার মধ্যেই আন্দোলনের সাথেই ছিলাম। ওই সময় আমার সব কিছুই মোটামুটিভাবে দেখা। পরবর্তী পর্যায়ে আপনার স্বাধীনতা যুদ্ধের আগে, মানে 70-এর আপনার 7ই মার্চ ঐতিহাসিক ভাষণের ওই সময় আমি মঞ্চে ছিলাম। আপনার সেই স্মৃতিও আমার এখনও তাজা, সেই বক্তৃতার কথা। মানে আপনি বলতে চাচ্ছেন যে 71 সালের 54 বছর
16 ডিসেম্বর পার হলেও আপনার কাছে সেই সময়কার স্মৃতিগুলো একেবারে তরতাজা, চোখের সামনে সব জীবন্ত সমস্ত আমার কিছু কাছে ভেসে- মনে হয়। জীবন্ত মনে হয়। আসবো আপনার কাছে আলোচনায়। আমরা এই পর্যায়ে আলোচনায় আসতে চাই একটু দেরিতে, মানে 1 মিনিট 2 মিনিট দেরিতে আমাদের সাথে যুক্ত হয়েছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন, জনাব ইশতিয়াক আজিজ উলফাত। আপনার ব্যস্ত সময়ের মধ্যেও আপনি 71 টেলিভিশনের 71 অর্থাৎ 71-এর 1971 যে যুদ্ধ, আমাদের টেলিভিশনের নাম আপনি জানেন 71-এর দায়বদ্ধতা থেকে আমরা আজকে 1971 সালের 16 ডিসেম্বরের যে বিজয় দিবস, আপনাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, অর্থাৎ আপনাদের ত্যাগের মধ্য দিয়ে আপনি পরিবারের সদস্য হারিয়েছেন, তাদের জীবনের মধ্য দিয়ে আমরা উপহার পেয়েছি স্বাধীন দেশ। যে কারণেই আমরা এই মুক্ত আলোচনা করতে পারছি, আপনারা সেই সুযোগ দিয়েছেন। আপনার পরিবারের সদস্য যাদেরকে হারিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা এবং সম্মান জানিয়ে আপনাকে এই পর্যায়ে আলোচনায় যুক্ত করতে চাই যে 1971 সালের যখন রণাঙ্গনে আপনি কোন, বিশেষ করে আমার তো কয়েকটা ছিল যে রণাঙ্গনের যোদ্ধাদের মধ্যে কেউ ক্র্যাক ব্যাটালিয়নে ছিলেন, অন্য এই ক্র্যাক প্ল্যাটুন ব্যাটালিয়ন আসলে নতুন প্রজন্ম আসলে কতটুকু জানে? আপনাকে অনেক ধন্যবাদ 71 টিভিকে, 71 টিভির দর্শকদের এবং দেশের মানুষদের আজকের একটা খুশির দিন, একটা 16 ডিসেম্বর বিজয়ের দিন। সেই বিজয়ের শুভেচ্ছা সবার কাছে পৌঁছে দিচ্ছি এবং এই সাথে স্মরণ করছি সব শহীদদের, সব বীরাঙ্গনাদের, যাদের জন্য আজকে আমাদের এই সার্বভৌম স্বাধীন বাংলাদেশ। আমরা যে একটা যোদ্ধা জাতি, এটা নিয়ে খুব ডাউট ছিল। 71 মুক্তিযুদ্ধের পর কথা হতো যে আরো 100 বছর, 1000 বছরও আর একটা যুদ্ধ আসবে না। 71-এ আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য। এবং আমরা যখন ঢাকা শহর এবং সারা বাংলাদেশে আমরা বিচরণ করে বেড়াতাম, আমার বিচরণ ভূমি ছিল ঢাকা, কুমিল্লা, এবং ওপারে চলে যেতাম, অস্ত্র নিয়ে আবার ঢুকতাম, এবং সিলেট কিছুটা, ওইদিকে ফরিদপুর। এনিওয়ে, দিস ইজ সেক্টর 2। আমরা অ্যাকচুয়ালি যুদ্ধ করতে করতে যুদ্ধ শিখেছি, মানে যুদ্ধ করতে করতে যোদ্ধা হয়েছে। হ্যাঁ, আমার মনে আছে, আমি বারবার সব টিভিতে রিপিট করি একই কথা, কিন্তু যখন মার্চ মাসের 71-এর যখন সারা দেশ আন্দোলনরত, তখন কথা হতো মুক্তিযুদ্ধের। তখন ইকবাল হলে ক্রলিং করানো হতো ডামি রাইফেল দিয়ে, বার্বড ওয়্যার। আপনার মতো দেখেননি, আপনারা তখন হয়তো বা জন্মই হয় নাই আপনাদের। তো এইসব দেখতাম আর মনে করতাম যুদ্ধ হবে একটা, কিভাবে কখন হবে আমরা জানতাম না। তো 25শে মার্চের রাত্রে, আফটার অল টক্স ফেইল্ড অ্যান্ড শেখ মুজিবুর রহমান ফ্লু টু পাকিস্তান অন দ্য 25th, আই থিঙ্ক ভুট্টো বোধহয় সেদিনকার দুপুরবেলা চলে গেছিল। তো সেই রাত্রে আমাদের উপরে অতর্কিত হামলা করলো। তা আমরা সেই রাত্রে কিছু গাদা বন্দুক, 2 ব্যারেল গান, একটা রিভলভার আর 2টা .22 নিয়ে দৌড়ে গেলাম আমরা ফাইজুল হক সাহেবের বাসায়, আমাদের পাড়ার। তো আমাদের হাতে ওই ছেলে বাংলার ছেলে, শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের ছেলে ফাইজুল হক সাহেব, বাবু ভাই আমাদের পাড়ার। আমরা ক্রিকেট খেলতাম একসাথে, ছোট ভাই হিসেবে। উনি আপনাকে দেখার পরে কি বললেন এইসব অস্ত্র সহ? তো উনি দেখে বললেন যে, একদম ঘাবড়ে গেলেন। উনি বললেন, কষ্ট নিয়ে আসছো কেন তোমরা? পাকিস্তান আর্মি অলরেডি তারা আসছে, তো আমরা ফাইট করবো না, যুদ্ধ হবে না। সারা মাস তো আমরা যুদ্ধের করেছি, আমরা ফ্ল্যাগ বানিয়েছি, যুদ্ধের করেছি, এসে মহড়া দিয়েছি সমস্ত। বলে না 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 না, কোনো যুদ্ধ না। শেখ মুজিবুর রহমান সাহেব 27 তারিখে হরতাল ডেকেছেন। এদিকে পাকিস্তান আর্মি আসছে, সে পাকিস্তান চলে যাচ্ছে, উনি হরতাল ডেকেছেন 27 তারিখ। অ্যান্ড অলরেডি দ্যাট প্রিন্ট, ইত্তেফাকে তার ওটা প্রিন্ট হচ্ছে 27 তারিখে হরতাল। এখনও আমার কাছে ওটার কপি আছে। বল কোনো যুদ্ধ না, কিচ্ছু না,
তো তোমরা বাসায় ফেরত যাও, এগুলো ফেলে দাও। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম। আমরা 18-19 বছর বয়স, আমাদের 17-18 বছর বয়স, যুদ্ধ করবো কিছু একটা। যুদ্ধ যে কি, ওই গাদা বন্দুক নিয়ে আর .22 দিয়ে আর একটা রিভলভার দিয়ে যুদ্ধ করা যায় না, তো নো আইডিয়া। তো আমরা খুব হয়ে গেলাম, ডিসস্যাটিসফাইড হয়ে আমরা ওখান থেকে বের হয়ে আসলাম। আর বললো যে শেখ মুজিবুর রহমান সাহেব বলেছে দ্য ওয়ার্ড নো কনফ্রন্টেশন, কোনো সাংঘর্ষিক বিষয়ে যাওয়া না, যাবে না। কোনো রাখা যাবে না, রাস্তায় ব্যারিকেড রাখা যাবে না। তা আমরা ঘরে ফিরে গেলাম। আমরা সেদিন পরদিন তো সেই অবরোধ বা সেই হরতাল চললো। হ্যাঁ, তো তার হরতাল শেষে যখন রাত তারপরে হচ্ছে, কি হলো, 26 তারিখ হরতাল। আমরা সারা রাত এই পাকিস্তানের শেলিংয়ের মধ্যে থাকলাম, ইত্তেফাক অফিসের পাশের বাড়ি বলে। আমাদের বাসার ভিতর দিয়ে 1-150 লোক পালিয়ে গেল। 27-25 তারিখে আমরা দেওয়াল পার হয়ে টুকি মারলাম, দেখলাম যে সব লাশ আর লাশ ইত্তেফাকের মধ্যে। বোধহয় অ্যাটলিস্ট 20 to 25 পিপল ওয়ার কিল্ড ওভার দেয়ার। 20-25 জন মানুষ মারা গিয়েছিল। আমরা 27 তারিখ সকালবেলা 2 ঘন্টার জন্য কারফিউ তুললো। আমরা বের হয়ে গেলাম বাসার থেকে সাইকেল নিয়ে, দেখবো যে কি হয়েছে, কোথায় কি করছে। আমার না, মা, আমরা আসি সেই যে 2 ঘন্টা পরে আপনি বেরিয়েছিলেন, এই মুসলিম হলে গিয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরেছেন। এরপর মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার যুদ্ধের যে ঘোষণা, ওইটাই তো। আমি যখন 27 তারিখে কারফিউ ওঠানোর পর বাসায় ফিরলাম, ফিরে রেডিওটা ছাড়তেই আমি একটা শব্দ শুনলাম। আমি মেজর জিয়া বলছি, মেজর জিয়া, উই রিভোল্ট, I declare the independence of Bangladesh and the war will continue till every last occupation army forces are removed from this soil. Bangladesh Zindabad. আর বাংলাদেশ জিন্দাবাদ। এবং এই বাংলাদেশ, আমরা তার কথা শুনে আমরা একটা ঠিকানা পেলাম, আমরা যুদ্ধ হবে আর আমরা যুদ্ধ করব। আমরা আসবো আপনার কাছে আলোচনা। এই পর্যায়ে আমরা আলোচনা করতে চাই ধর্মদর্শী বড়ুয়া, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সকল ধর্ম বর্ণের মানুষ অংশ নিয়েছিল, অল্প কয়েকজন হাতে গোনা অথবা একেবারে নাম্বারে পড়বে কিনা তারা এই দেশের বিরোধিতা করেছে। আপনি ধর্মদর্শী বড়ুয়া, আপনি কত বছর বয়সে এই রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং তার স্মৃতিতে আপনার এখন বয়স তো প্রায় কর্মক্ষম বয়সের শেষের দিকে হলেও স্মৃতিতে আপনার সেসব, যেমনটা বলছিলেন দুলাল সাহেব, যে জলজলা মানে জীবন্ত ইতিহাস, সেই সময়কার ঘটনা প্রবাহের আপনি যদি সংক্ষেপে আমাদের এই পর্যায়ে একটু আমাদের দর্শকদের জন্য বলেন। তখন আমি মিউজিক কলেজে ছিলাম, আমি কোনকার ছাত্র। মিউজিক তখন আমি ভিপি ছিলাম, ছাত্র সংসদে ভিপি ছিলাম। তো আমার উপর অনেক দায়িত্ব ছিল। মাঝে মাঝে যেমন আমার এই বন্ধু উলফত যেত, বন্ধুদের নিয়ে যেত আমার সাথে, আমার এখানে ওদের চা নাস্তা খাওয়ানোর পরে। তা 25 তারিখের সংক্ষেপে আসি। 25 তারিখ রাত্রেবেলা আমাদের কলেজের গেটটা ছিল খোলা। তা আমি গিয়ে ভিতর থেকে একটা তালা দিলাম, দারোয়ানকে বললাম এটা ভিতরে বাইরে দেখা যায় আর কি, ওপেন একদম। এটা কোথায় ছিল এই কলেজটা? সেগুন বাগিচা, 28 নম্বর সেগুন বাগিচা। 28 নম্বর সেগুন বাগিচা সঙ্গীত কলেজ, সঙ্গীত, হ্যাঁ, কলেজ অফ মিউজিক, কলেজের মানে সঙ্গীত অ্যান্ড মিউজিক। তারপর তখন আমি ছাত্র হিসেবে প্রত্যেকটা আন্দোলনে জয়েন করতাম, কারণ তখন আন্দোলন ছিল সচিবালয় সংখ্যা ঘেরাও সারি, চারিদিকে সচিবালয়, চারিদিকে খালি মিছিল। তো আমি সেগুন বাগিচা থেকে বেরোলে প্রেস ক্লাব, দেন সচিবালয়। তো সারাদিনে আমি, আমার বন্ধু আনোয়ার এখন আমেরিকায় আছে, আরও বন্ধুবান্ধব যারা ছিল, তো শুধু মিছিল করতাম ওখানে। তো ব্যাপার হলো তখনই আমার মনে, আমি একবার পাকিস্তান গিয়েছিলাম। এটা কত সালে? ওইটা 70 সালে। 70 সালে মানে নির্বাচনের আগে? 70 নির্বাচনের আগে না পরে? আগে আগে আগে। তখন আমি লাহোর থেকে আরম্ভ করে লাহোর, পিন্ডি, খারিয়ান, ইসলামাবাদ, বিভিন্ন রাজধানী, একেবারে পুরা পাকিস্তান আমি ঘুরেছি। পশ্চিম পাকিস্তান ঘুরেছি। পশ্চিম পাকিস্তান আমি ঘুরেছি। আসবো আপনার কাছে আলোচনায়। আমাদের সাথে এই অনুষ্ঠানের শুরু থেকে লাইভে যুক্ত আছেন এই জাতির আরেকজন শ্রেষ্ঠ সন্তান, যিনি যুদ্ধ করে স্বাধীন করেছেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজউদ্দিন ভূঁইয়া। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে আপনি এখন বসবাস করেন সাভারে, কিন্তু রণাঙ্গনে
কোথায় কিভাবে যুদ্ধ শুরু করেছিলেন, আহ্বানই বা কে জানিয়েছিল, এমনকি আপনি কি নিজের কানে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে একটা যুদ্ধে যাওয়ার ঘোষণা কিভাবে শুনেছিলেন? আমি তখন মাত্র পাশ করে একটি ওই আমি কনসাল্টিং ফার্ম খুললাম। ওইখানে মানে আমি তখন মাত্র এই কাজ টাজ করতেছিলাম আর কি। তখন হঠাৎ আমি কিন্তু কোনো রাজনীতি করতাম না। হঠাৎ 25 তারিখে আমি বাসায় আমার বাসা ছিল নয়াপল্টন, জোনাকি হলের অপোজিটে, এই রাজারবাগের পাশেই আর কিটা। তখন আমি 25 তারিখে যখন এইভাবে এই আন্দোলন মানে আমাদের পাড়াতে ছেলেপেলেরা এরকম করতেছিল, তখন আমি বাইর হয়ে তাদের সাথে মানে আমাদের পাড়ার যে উলফতের চাচা, সে কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড ছিল, সে বাচ্চু, আতস আমাদের ছোট ভাই আর কি। তা আমরা ওই পাড়াতেই ওই রাত্রে এই অবস্থা দেখে শেষ পর্যন্ত আমরা ওই রকম ওই ইট দিয়ে ওই রোডে ব্যারিকেড দিলাম পোলাপানের সাথে। তারপরে যখন দেখলাম যে আর মানে আর্মি যখন ওই আপনার ইসের দিক থেকে আসা আরম্ভ করলো, তখন আমরা যার যার বাড়িতে এসে চলে গেলাম। চলে যাওয়ার পরে রাত্রে মানে আমরা করলাম কি ছাদে উঠলাম, এই সব গোলাগুলির আওয়াজ শুনে ছাদে উঠে তা আমরা কেন ওই রাজারবাগে তখন পুলিশের উপরে আর্মি অ্যাটাক করলো। তখন আমরা এই অবস্থা দেখলাম, দেখার পরে সারা রাত্র তার ঘুমাইতে পারলাম না। সকালবেলা উঠে মানে এই জায়গার পজিশন দেখার জন্য একটু বার হইতে চেষ্টা করলাম, দেখলাম যে না, আমাদের এই রাস্তায় আর্মি দিয়ে করে ফেলছে, মানে কেউই আমরা তখন বাড়িতে পারলাম না। তারপরের দিন কোনোভাবে যেয়ে আপনার ওই যে দৈনিক বাংলা পর্যন্ত ওই রাস্তার ভিতর দিয়ে যেয়ে ওই পর্যন্ত মেইন রোডে উঠতে পারলাম না। তারপরে চলে আসলাম। তারপরের দিন 2 দিন পরে যখন ওই যে 2 ঘন্টার জন্য কারফিউ ব্রেক দিল, তখন আমি বার হইলাম। বার হইয়া ওই আপনার স্টেডিয়াম, গুলিস্তান এইসব জায়গায় ঘুরে দেখার সময় যে অবস্থা দেখলাম যে ওই স্টেডিয়ামের পাশে ওই যে গুলি করে লোকজনই হেরছে রিক্সার উপরে, এরকম আপনার ছবি হয়তো দেখছেন যে রিক্সার উপরে এরকম পড়ে রয়েছে, গুলি খাওয়া লোক কি লোক এরকম পড়ে রয়েছে, তো এইগুলি দেখলাম। জনাব সিরাজউদ্দিন ভূঁইয়া, আপনি তো আপনার অনেকগুলো স্মৃতি আছে, অনেক দেখার আছে, অনেক কিছু বলতে হবে আপনাকে, কারণ এই নতুন প্রজন্ম আপনাকে এই আমাদের স্টুডিওতে আজ এই জাতির শ্রেষ্ঠ সন্তান আরও 3 জন, আপনি ছাড়াও আছেন ইশতিয়াক আজিজ উলফত এবং জিল্লুর রহিম দুলাল এবং ধর্মদর্শী বড়ুয়া। ওনাদের কাছ থেকে নতুন প্রজন্ম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান আপনারা, আপনাদের আরও অনেক ঘটনা প্রবাহ আমরা শুনবো।